আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি সামষ্টিক অর্থনীতির অর্থ এবং আর্থিক নীতি এ অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা বিগত যে আলোচনাগুলো অন্যান্য অধ্যায়ের এই আলোচনাগুলো তোমরা বইয়ের সাহায্য নিয়ে শেষ করেছো। যাই হোক, আজকের যে অধ্যায়টা, এই অধ্যায়ের আলোচনাগুলো অনেকগুলো আলোচনাই বর্ণনামূলক। যেহেতু আমি প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, এজন্য বর্ণনামূলক অংশগুলোও কিন্তু এই তোমাদের আলোচনার মধ্যে থাকবে, যদিও তোমরা এগুলো বইয়ের সাহায্য নিয়ে শেষ করতে পারতে। তারপরেও আমি পরিপূর্ণ আলোচনা, অর্থাৎ একটা অধ্যায়ের যাতে পরিপূর্ণ আলোচনাগুলো তোমরা এখানে পাও, এজন্য আমি এই কাজটা করছি। যাই হোক, আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থের সংজ্ঞা বলতে পারবে। 2, অর্থের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে আমরা আসি, অর্থটা আসলে কি। অর্থের ইংরেজি কিন্তু আমরা জানি, অর্থের ইংরেজি হচ্ছে কি, মানি। তাহলে অর্থ আসলে কি? যদি তুমি সাধারণ দিকটা দেখো, যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য, যা দ্বারা ঋণ পরিশোধ করা যায়, যা মূল্যের পরিমাপক, ঠিক আছে, সঞ্চয়ের বাহন, এই গুণগুলো যে বস্তুটার মধ্যে অন্তর্নিহিত থাকে সেটাই তো মূলত অর্থ। যাই হোক, আমরা এখানে দেখি, আমরা এখানে কি কি সংজ্ঞা আমরা নিয়ে আসছি। যে বস্তু বিনিময়ের মাধ্যম, দেনাফানো মেটানোর উপায় হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য, যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাকে অর্থ বলা হয়। ঠিক আছে, আগের কথাগুলোই মূলত চলে আসছে। আবার বলছি, যে বস্তু বিনিময়ের মাধ্যম এবং দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাকে অর্থ বলা হয়। এক্ষেত্রে আমরা বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। দেখো, আমার কাছে সবচেয়ে ভালো লাগে অর্থনীতি কাউথারের সংজ্ঞাটা। দেখো, তিনি বলছে কি, অর্থ এমন একটি জিনিস যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য, যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। আমি কিন্তু আগে প্রথমেই যেই সংজ্ঞাটা বলছিলাম, মূলত ওনার সংজ্ঞাটাই, যে অর্থ এমন একটি জিনিস যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাই অর্থ। তারপরে অর্থনীতিবিদ ওয়াকারের যে সংজ্ঞাটা, এটা একেবারে ছোট্ট একটা সংজ্ঞা, সেটা হলো অর্থ যা করে তাই অর্থ। সর্বশেষ আমরা যে সংজ্ঞাটা নিয়ে আসি সেটা হচ্ছে অধ্যাপক যে কেইন্সের সংজ্ঞা। উনি কি বলছে, যে বস্তু হস্তান্তর করে ঋণ ও দামের চুক্তি মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায়, তাকেই অর্থ বলা হয়। এই যে আমরা বিভিন্ন সংজ্ঞাগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম, এই সংজ্ঞাগুলো তুমি বইও পাবা। এখান থেকে মূলত 1 নম্বরের প্রশ্ন হয়, অর্থ কাকে বলে বা অর্থের সংজ্ঞা দাও। যাই হোক, তারপর আমাদের দ্বিতীয় আলোচনাটা ছিল অর্থের কার্যাবলী। এখন আমরা দেখি আসলে অর্থের কার্যাবলীটা। দেখো, বর্তমানে অর্থনৈতিক কার্যাবলী বলো, সামাজিক কার্যাবলী বলো, সবগুলো ক্ষেত্রেই তোমার অর্থ ছাড়া কিন্তু কোনো কাজই সম্পাদিত হয় না। তার মানে অর্থের কিন্তু অনেক সম্প্রসারিত কাজ কিন্তু রয়েছে। তাহলে যাই হোক, এই যে আমরা আধুনিক কালে অর্থাৎ বা বর্তমান অর্থ ব্যবস্থায় অর্থ একটি অপরিহার্য উপাদান হিসেবে কি হচ্ছে, আমাদের কাছে পরিগণিত। মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনে অর্থ প্রধানত 3 ধরনের কাজ সম্পাদন করে। তাহলে আমরা সকল কার্যাবলীকে প্রথমত কয়টা ভাগে ভাগ করছি, 3টা ভাগে। 1 নম্বরে আমরা ভাগ করছি বাণিজ্যিক কার্যাবলী, ঠিক আছে। 2 নম্বরে বলছি সামাজিক কার্যাবলী, 3 নম্বরে বললাম মনস্তাত্ত্বিক কার্যাবলী। এখন আমরা এই আলোচনাগুলো বিস্তারিতভাবে যাব। ঠিক আছে, প্রথমে আমরা আসি বাণিজ্যিক কার্যাবলীর কথায়।
ঠিক আছে? দেখো, অর্থের মৌলিক এবং গুরুত্বপূর্ণ কাজই হলো বাণিজ্যিক কার্যাবলী। আজকে অর্থনীতির সর্বক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করো, সব ক্ষেত্রে কিন্তু অর্থ ছাড়া কোনো কাজই সম্পাদিত হয় না। যে উন্নত দেশ বলো, অনুন্নত দেশ বলো, সব দেশেরই উন্নয়ন কাজ যদি ধারাবাহিকভাবে সম্পাদন করতে হয়, তাহলে অর্থ ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তো যাই হোক, অর্থের কাজগুলো আমরা একটু দেখি। যে এক নম্বরে আমরা বলছি বিনিময়ের মাধ্যম। বিনিময়ের মাধ্যম লক্ষ্য করো, যখন অর্থ প্রচলিত ছিল না, ওই সময়কার যে যাবতীয় সমস্যাগুলো, যে দ্রব্যের মাধ্যমে দ্রব্য কিন্তু বিনিময় করা হতো, কিন্তু তা কিন্তু খুব সহজ ছিল না। ঠিক আছে? তাহলে এবং সহজ ছিল না, এবং সব অভাবও কিন্তু পূরণ করা সম্ভব ছিল না। কিন্তু যখন অর্থ চলে আসলো, এই অর্থ, এই বিনিময়ের মাধ্যমটাকে সকলের নিকট সহজ করে দিল। ঠিক আছে? অর্থাৎ যে এই লেনদেনটাকে সহজভাবে সম্পাদন করা সম্ভব হলো কার মাধ্যমে? অর্থের মাধ্যমে। আরেক দিকটা হলো, অর্থ সবার কাছে কি গ্রহণযোগ্য। তাই এর দ্বারা কোনো পরিমাণ, মানে যে কোনো পরিমাণ দ্রব্য তুমি ক্রয় করতে পারো, বিক্রয় করতে পারো। তাহলে লেনদেনটাকে সহজ এবং গতিশীল করছে কি? অর্থ। তাহলে ২ নম্বরে আমরা যদি যাই, মূল্যের পরিমাপক। দ্রব্য বিনিময় প্রথার মধ্যে মূল যে মূল্য পরিমাপের কোনো সাধারণ মানদণ্ড না থাকায় বিভিন্ন দ্রব্যের আপেক্ষিক মূল্য নির্ধারণ করা কঠিন ছিল। কিন্তু যখন অর্থ সকল দ্রব্য, সেবা বা সম্পদের মূল্য পরিমাপের সাধারণ মানদণ্ড হিসাবে কাজ করে, তখনই কিন্তু এই বিষয়গুলোকে একেবারে সহজ করে ফেলেছে। যে বিনিময় ব্যবস্থার উন্নয়ন, সম্প্রসারণ ও লেনদেনটাকে কি করছে? সহজতর, মানে সবার কাছে সহজ করে তুলছে। ঠিক আছে? তারপর আমরা যদি যাই তৃতীয় ইয়েটায়, স্থগিত লেনদেনের মান। স্থগিত লেনদেনের মানটা আসলে কি জিনিস, এটা আমাকে আগে বুঝতে হবে। অর্থাৎ স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনা পাওনাটাকে নির্দেশ করে। ঠিক আছে? এখন খেয়াল করো, দ্রব্যমূল্য কিন্তু প্রতিনিয়ত দ্রুত পরিবর্তন হচ্ছে। কোনো দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, আবার কোনো দ্রব্যের দাম কমে যাচ্ছে। এই যে দ্রুত পরিবর্তনশীল হওয়ার কারণে যে দ্রব্যের মাধ্যমে বিনিময় করাটা কিন্তু কঠিন। তাহলে এই যে পরিবর্তনশীল, যে বলছে দ্রব্যমূল্য পরিবর্তনশীল হলেও অর্থের মূল্য কিন্তু এতটা দ্রুত পরিবর্তনশীল না। তাহলে ঋণদাতা অর্থের দ্বারা যখন ঋণ দেয় এবং ঋণ গ্রহীতা যখন অর্থের মাধ্যমে ঋণ পরিশোধ করে, ঠিক আছে, তখন এই সমস্যাটা আর থাকে না। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডটা কি হয়? নির্বিঘ্নে মানে চলতে পারে। তারপরে যদি বলি সঞ্চয়ের বাহন। লক্ষ্য করো, আমরা যে সকল দ্রব্য সামগ্রী উৎপাদন করি, তার মধ্যে অধিকাংশ দ্রব্যই সংরক্ষণযোগ্য নয়, কারণ যে পচনশীল। তাহলে এই পচনশীল দ্রব্য হওয়ার কারণে আমরা ইচ্ছে করলেই দ্রব্যটাকে রেখে দিতে পারি না, কিন্তু দ্রব্যটাকে বিক্রয় করে অর্থের আকারে সেটাকে সঞ্চয় করতে পারি। তাহলে আমরা এখানে জেনে গেলাম যে অর্থ হচ্ছে সঞ্চয়ের বাহন। তাহলে বর্তমানে দেখো, মানুষ তার উৎপাদিত আয় থেকে ভুগবে বাদ দিয়ে যা উদ্বৃত্ত থাকে তা অর্থের মাধ্যমে কি করে? সঞ্চয় করে। তারপরে যদি আমরা যাই মূল্য স্থানান্তরের বাহন। মূল্য স্থানান্তরের বাহন। লক্ষ্য করো, আমাদের অনেক স্থাবর অস্থাবর সম্পদ আছে, যেটাকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারি না। যেমন তোমার যদি গ্রামের বাড়িতে অনেক সম্পদ থাকে, তুমি এখন চেষ্টা করতেছো যে শহরে চলে আসবা, বা তোমার ফ্যামিলি চাচ্ছে শহরে চলে আসবে, বাড়ি করবে শহরে, কিন্তু এখন ওই সম্পদগুলো কি, যে জায়গাগুলো কি গ্রাম থেকে শহরে নিয়ে আসা যাবে না, সেটাকে বিক্রয় করে অর্থের মাধ্যমে অর্থটাকে নিয়ে আসা যাবে, এবং অর্থের মাধ্যমে সেই কাজটা তুমি সম্পাদন করতে পারবা। তাহলে দেখা যায় যে
অর্থের মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদগুলোকে অর্থাৎ অর্থে রূপান্তর করে এক স্থান থেকে অন্য স্থানে কি করা যায়, সম্পদটাকে স্থানান্তর করা যায়। তারপরে আমরা যদি যাই ঋণের ভিত্তি লক্ষ্য করো, অর্থ ঋণের ভিত্তি হিসাবে কাজ করে। বর্তমানকালে ব্যবসায়িক লেনদেনের অধিকাংশই বিভিন্ন ঋণপত্র, চেক, ড্রাফট, বিনিময় বিল এগুলোর মাধ্যমে কি হয়, সম্পন্ন হয়। তাহলে এই যে আমরা ব্যাংকে আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের যে আমরা রাখি, এটাই কিন্তু আবার কি হয়, অন্যকে ঋণ প্রদানের জন্য সেটা ভূমিকা রাখে। যাই হোক, তাহলে এই অর্থই কি হচ্ছে, ঋণের ভিত্তি হিসেবে কাজ করতেছে। তারপর হচ্ছে তারল্যের মান। অর্থকে কিন্তু তরল সম্পদ বলা হয়। তরল সম্পদ কেন? তরল হচ্ছে তুমি যে কোনো পাত্রে যদি তরলটাকে রাখো, ওই পাত্রের আকার কিন্তু তরল পদার্থটা কি করে, ধারণ করে। ঠিক অর্থ কিন্তু সেম একই রকম। তোমার ইচ্ছে হয়েছে সম্পদটাকে বিক্রি করে অর্থটাকে ধরে রাখতে পারো, আবার এই অর্থের মাধ্যমে তুমি আবার সম্পদে রূপান্তর করতে পারো। তার মানে এই অর্থটাকে তুমি যে কোনোভাবেই যে কোনো কাজে তুমি সেটাকে কি করতে পারবা, ব্যবহার করতে পারো। এজন্য এই তারল্যের মান মানে ধরে রাখার ক্ষেত্রে বা তারল্য মান হিসেবে বলা হচ্ছে কাকে, অর্থকে। এই গেল আমাদের বাণিজ্যিক কার্যাবলীর কথা। এখন আসি আমরা সামাজিক কার্যাবলী। এটার সাথে আমাদের একেবারে মানে প্রত্যক্ষ বা প্র্যাকটিক্যাল কিন্তু আমাদের কি আছে, অভিজ্ঞতা আছে। কারণ সমাজের বিভিন্ন কার্যাবলীগুলো অর্থের মাধ্যমে কি করা হয়, সম্পাদন করা হয়। যাই হোক, দেখো এই যে আমরা সামাজিক কার্যাবলীর মধ্যে নিয়ে আসছি এক নম্বরে সামাজিক মর্যাদা এবং নিশ্চয়তার প্রতীক। লক্ষ্য করো, সমাজে মানুষের মান মর্যাদা এবং যদি নিরাপত্তার কথা বলো, তাহলে এটাও কিসের মাধ্যমে মূল্যায়িত হয়, অর্থের মাধ্যমে। যে লোকের সমাজ অর্থের পরিমাণ বেশি, সে লোকের সামাজিক মর্যাদাও খুব বেশি এবং সমাজে তার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, ঠিক না? তাহলে এই যে সামাজিক অবস্থানটা নিরূপিত হচ্ছে কার মাধ্যমে, অর্থের মাধ্যমে। 2 নম্বরে যদি যাই, সামাজিক সম্পর্ক রক্ষা। প্রতিনিয়তই আমাদের বিভিন্ন সামাজিক যে আচার অনুষ্ঠান কিন্তু আমাদের মধ্যে সম্পাদিত হয়। এই আচার অনুষ্ঠানের মধ্যে আমরা কিন্তু অংশগ্রহণ করি। কেন করি? যে সামাজিক বন্ধনটা যাতে সুদৃঢ় থাকে এজন্য। আর এর জন্য আমরা কি করি, বিভিন্ন উপহার উপটোকন আমরা প্রদান করে থাকি। আর এই কাজটা কিন্তু মূলত হচ্ছে কার মাধ্যমে, অর্থের মাধ্যমে। যার অর্থ নেই সে তো এই উপটোকন দিতে পারবে না, উপহার দিতে পারবে না, ঠিক আছে? তাহলে এইখানেই দেখো এই সামাজিক সম্পর্কটাও কিন্তু রক্ষা হচ্ছে কার মাধ্যমে, অর্থের মাধ্যমে। তারপর সর্বশেষ যে কথায় আমরা আসব সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী। লক্ষ্য করো, মনস্তাত্ত্বিক কার্যাবলীর মধ্যে এই যে বলছে তোমার আধুনিক কালে অর্থ সামাজিক মর্যাদার বাহন হিসেবে কি করে, কাজ করে। তুমি লক্ষ্য করো, যেদিন তোমার কাছে টাকার পরিমাণটা ভালো থাকে, ওই দিন তোমার মন মেজাজ, তোমার যে আচার ব্যবহার খুব মানে একেবারে স্বাচ্ছন্দ্যময় থাকে তোমার মধ্যে, কথাবার্তা তোমার চালচলনের মধ্যে খুব একটা ফুরফুরে ভাব থাকে। কিন্তু যেদিন তোমার কাছে টাকা নাই বা এক সপ্তাহ তোমার কাছে টাকা নাই, ওই সপ্তাহটা তোমার কাছে কিন্তু খুব একেবারে মেরে ভাব, মানে কেন জানি শরীর চলে না বা মন সায় দেয় না, আত্মবিশ্বাস কমে গেছে, এরকম তোমার কাছে মনে হবে। একেবারে সত্যি কথা, যখন অর্থ আমাদের কাছে থাকে তখন আমরা মানসিকভাবে চাঙ্গা থাকি, ঠিক আছে? আমরা যে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যখন অর্থ থাকে না তখন এই অবস্থাগুলো আমাদের মধ্যে বিরাজ করে না, ঠিক আছে? আমরা মানে অনেক ক্ষেত্রেই আমাদের যেই আত্মবিশ্বাসটাকেও হারিয়ে ফেলি। তাহলে যা এই হচ্ছে আমাদের মূলত অর্থ নিয়ে কথা। যাই হোক, আজকের এই আলোচনা থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে একটি প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে কি, অর্থের সংজ্ঞা দাও। তারপর বলছি যে দেখো, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে অর্থের কার্যাবলী আলোচনা করো।
এই ছিল মূলত আজকের আলোচনা। যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে। তো তোমরা নিয়মিত পড়াশোনা করো এবং তোমাদের যত বিষয়গুলো আছে সবগুলো বিষয়ের পড়াগুলো ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।